তো এই ছিল এআই আমাকে গাইডলাইন দিল, আপনাদেরও আমি গাইডলাইন দিলাম এআর ইনস্ট্রাকশন অনুসারে। এখন ফ্রিল্যান্সিংয়ে আসলে অনেক টাকা আছে, ফ্রিল্যান্সিং বিষয়ে কিছু কথা বলে নিই। এখন আমি একটা জিনিস এতদিন ধরে বুঝে গেছি যে আসলে এক একটা বিষয়ে এক একজন কাজ করে। রেড বাবুলের আর একটা হাস্যকর বিষয় হচ্ছে যে এক আপু ধরেন কারের ফ্রন্টই ডিজাইন করছে, মানে কারের ব্যাক পার্ট আর ফ্রন্ট পার্ট ওরও সেল আছে। একজন ভিন গ্রহে শুধু গ্যালাক্সি, বিভিন্ন গ্যালাক্সি ইন্টেন্ট সার্চ করছে। সো আসলে এই জিনিসটা হচ্ছে কি ইউটিউবের ভিডিওর মতো। ইউটিউবের ভিডিওতে কি হয়, আচ্ছা ইউটিউব কিন্তু ইউটিউবের কাছে কিন্তু কোনো ইনফরমেশন নেই, তাহলে কি করছে, রেহানের কাছ থেকে ইনফরমেশন নিয়ে ও আবুলকে দিচ্ছে, আবুলের কাছ থেকে ইনফরমেশন নিয়ে করিমকে দিচ্ছে। ঠিক আছে, তার মানে কি ওর ইনফরমেশনটা আবার ও শুনছে কেন? যেমন আপনি আমার ইনফরমেশনটা কেন শুনছেন? আপনি ইউটিউবে কেন আসছেন? আমার ফেস দেখতে? নো, আপনি আসছেন ইনফরমেশন গ্যাদার করতে। তার মানে এই ভিডিওটা কি, মানে ভিডিওটা হচ্ছে একটা প্রোডাক্ট। কার জন্য? এটা ইউটিউব কি করেছে, ফ্রি সোর্সিং করছে। কার জন্য? আপনার জন্য। কার কাছ থেকে? আমার কাছ থেকে। আমি কেন বলছি? বিকজ আই নো বেটার। তার মানে আপনি ভিডিও বানাতে পারেন, বাট এটা কখন? যখন আপনি ওই বিষয়ে বেটার। সো আমাকে প্রথমে রেড বাবুল বলেছে প্রথমেই যে তুমি ডিজাইন সেটা করবা যেটাতে তোমার মন লাগে, মানে তোমার যেটা ভালো লাগে। এখন আপনার বিড়াল ভালো লাগে না, আপনি বিড়ালের ডিজাইন করছেন, এ হবে না ভাই। সো আমার শুরু থেকেই পাইলট হওয়ার ইচ্ছা, সো আমি অ্যাভিয়েশনকে বেছে নিয়েছি এবং অ্যাভিয়েশনে ডিজাইন দিই, বাই গড সেলও আছে। এমনকি অ্যাভিয়েশন ডিজাইন অ্যাডোবে স্টকেও দিই, মানে প্লেনই দিই, অন্য কিছুই দিই না। অ্যাডোবে স্টকে বলেন, শাটার স্টকে বলেন, অ্যালামাইতে বলেন। তবে অ্যালামাই, অ্যাডোবে স্টক, শাটার স্টকের জন্য যদি আপনাকে কাজ করতে হয় তাহলে আপনার প্রফেশনাল মানের ক্যামেরা লাগবে, লেন্সওয়ালা, যেটা আমি এখনও পারিনি। যদি কখনও লেন্সওয়ালা ক্যামেরা কিনতে পারি তখন আরও ভালো ভালো স্টক সাইট যেগুলো আছে সেগুলোতে কাজ করব। কারণ মানে আমি একটা ভিডিও দেখেছিলাম, তার এক মাসের আয় সমস্ত স্টক ফটোগ্রাফি ওয়েবসাইট মিলায়া $500 হবে। তার মানে হাতে আপনার একটা ক্যামেরা থাকবে এবং আপনি ওই স্টক সাইটে অ্যারাউন্ড 6000 পিকচার আপলোড দেবেন, আপনি বসে থেকে $1000 আয় করতে পারবেন, গ্যারান্টেড। সো এই হচ্ছে স্টক সাইটের বিষয়। এখন আপনাকে আমি থিওরিটা বোঝাই ফ্রিল্যান্সিং জগতের। ধরেন একজন গ্রাফিক ডিজাইনার লোগো কন্টেস্ট করে, ও অন্যদিকে ধ্যান দেন, ও কিন্তু লোগো কন্টেস্ট করেই ডলার আর্ন করছে ফ্রিল্যান্সার.com থেকে। একজন ফাইবারে ইমেল মার্কেটিং করছে, সে অন্যদিকে আর তাকায় না, ও ইমেল মার্কেটিং করেই মাসে $2 আয় করছে। সো একজন অ্যাফিলিয়েট মার্কেটিং করছে অ্যামাজনের, সে অন্য কিছু দেখছে না, ওই বিষয়েই জানছে। আমিও অ্যামাজনে অ্যাফিলিয়েট মার্কেটিং করি, কিন্তু আমার $3 আর্ন হয়েছে, তাও আবার 3 বছরে। তার মানে তাদের আর আমার মধ্যে অনেক ডিস্টেন্স। তারা কিভাবে অ্যাফিলিয়েটিং মার্কেটিং করে, তারা একটা লিঙ্ককে পারচেজ করে এবং আরও কিছু প্রিমিয়াম টুল অ্যাড করার বিনিময়ে তাদের অ্যামাজন থেকে সেল আছে, কমিশন অর্জন করে। তার মানে অ্যামাজনে সেলারও হ্যাপি, যে সেল করিয়ে দিচ্ছে সেও হ্যাপি। আবার দেখেন এখন বর্তমান মার্কেটে ইথিক্যাল হ্যাকিং চলছে, সে ইথিক্যাল হ্যাকিং করে মাসে $10 আয় করছে, সে অন্যদিকে দেখাচ্ছে না। বাট আমি আপনাদের বলবো যে আপনি যদি ফ্রিল্যান্সিং, যেহেতু ভিডিওটা ফ্রিল্যান্সিং ডিপার্টমেন্টে পড়ছে, ফ্রিল্যান্সিং জগতে আমিও ভাইয়াটার নাম ভুলে গেলাম, সবচেয়ে কম বয়সে, মানে উনি, ও মনে পড়ছে, নীল নাফিস, ভিডিও এডিটর, বাংলাদেশের টপ ফ্রিল্যান্সার। কিন্তু এত অল্প বয়সে যদি কেউ গেইন করে থাকে তা আমার মনে হয় সেটা নীল নাফিস। ওনার একটা ভিডিও দেখলে আপনি ওনার প্রেমে পড়ে যাবেন। তো ওনার ভিডিও দেখার দাওয়াত দিয়ে আমি আমার বর্তমান ভিডিওটা বন্ধ করছি। যেখানেই যাবেন না কেন আপনি মনে রাখবেন যে আপনার জীবনটা অন্য কারোর জন্য, আপনার জন্য ভ্যালুয়েড না হতে পারে, অন্য কারোর জন্য ভ্যালুয়েড হতে পারে। আর অবশ্যই ভাই বোনদের বাসায় মাসে একবার হলেও যাবেন, কারণ যখন এক ভাই তার ভাইয়ের বোনের বাসায় যায় তখন বোন কিন্তু ইন্টারনালি অনেক হ্যাপি হয়। এটা আপনারা জানেন না, বাট আমি ফিল করতে পারি। সো আমি আমার ফুফুর বাসায় যাই, কারণ আমার ফুফুর বাসায় আমার বাপ যায় না, এই জন্য আমি যাই।
আর যদি আপনি আপু হয়ে থাকেন, আপনার চাস্তো ভাইয়ের সাথে যদি আপনার রাগারাগি হয়ে থাকে, সে রাগটা ভেঙে আপনি যাবেন, বা আপনার ভাবির সাথে। এটা একটা ইন্টারনাল কমিউনিকেশন বিল্ড করে, এটা এনার্জি দেয় যে হ্যাঁ, আমরা সর্বদা একা থাকবো, কারণ আপনি যে কোনো সময় মারা যেতে পারেন। এই জিনিসটা আপনাকে ফোর্সটা ক্রিয়েট করতে বাধ্য করবে। আপনি যদি আজকে ভাবেন যে কালকে আমি মারা যাব, আজকে আপনি কোনো কিছুই পরিকল্পনা করবেন না, এমন একটা বিষয়। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আসসালামু আলাইকুম। আমাদের আজকের ভিডিওটি যেহেতু আর্নিং বিষয়, গ্রাফিক ডিজাইন বিষয়ে এবং প্রিন্ট অন ডিমান্ড বিষয়, সো আপনি স্কিপ করতে পারেন যদি আপনি অন প্যাসিভের মেম্বার হয়ে থাকেন বা হচ্ছে রাজশাহী নিউ গেস্ট হয়ে থাকেন। আমি যখন এআইকে জিজ্ঞেস করলাম যে রেডবাবুলে এমন কোনো সেটিং আছে কিনা যেটাতে সেল বাড়তে পারে, তো রেডবাবুল এআই আমাকে কিছু সেটিংস দিল, যেগুলো দেখলে যে বিষয়টা আপনি শুনলে বুঝতে পারবেন যে আপনার সেলকে কিভাবে বাড়ানো যায়। তো চলেন বিষয়গুলো একে একে। প্রথমেই দিয়েছে যে, যেমন আমি রেডবাবুলকে বলেছি যে আমার দোকানে কিন্তু আমি ফেস্টিভ্যাল নিয়ে এবং এয়ারফোর্স নিয়ে কাজ করি। সো তখন আমাকে ওই শুরু থেকে বিষয়টা বুঝাই দিয়েছে যে কিভাবে সেলটা বাড়তে পারে। তখন উনি আমাকে ডিসপ্লে নেম, যে আমরা কিন্তু এখন আগে স্টোরের নাম চেঞ্জ করতে পারতাম না, এখন কিন্তু আমরা স্টোরের নাম চেঞ্জ করতে পারি। সো আমাকে স্টোরের নাম এক্সাম্পল দিয়েছে এআই যে আপনাকে রাখতে হবে অ্যাভিয়েশন অ্যান্ড ফেস্টিভ্যাল আর্ট স্টুডিও। ঠিক আছে, এই কথাটা বলেছে এআই। এখন আপনারা শুনতে থাকুন যে আসলে কি ঘটছে এখানে। দেন বায়ো এক্সাম্পল দিয়েছে অরিজিনাল অ্যাভিয়েশন ফাইটার জেট এয়ারফোর্স ইন্সপায়ার্ড ফেস্টিভ্যাল ডিজাইন, মানে বায়ো যেটা আমাদের থাকে রেডবাবুলে সেটা। এতে ভিজিটর ভিজিটর শপে ঢুকে বুঝে যাবে যে আপনি কি বিক্রি করেন। আচ্ছা, তার মানে আপনি যদি অ্যানিম্যাল জাতীয় কোনো কিছু ড্র করেন, আপনাকে নামে ওই নামটার সাথে ম্যাচ করেই কিন্তু স্টোরের নাম রাখতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটিং ডিফল্ট প্রোডাক্ট ভিউ। দ্বিতীয় নাম্বার এটা আসছে, প্রতিটি ডিজাইনের জন্য রেডবাবুলের ডিফল্ট ভিউ ঠিক করা থাকে, অর্থাৎ সার্চ বা সব পেজে প্রথমে কোন প্রোডাক্টটা দেখা যাবে বা আপনি কোনটা বেছে দিতে পারেন। বুঝতে পারছেন বিষয়টা? আচ্ছা, এক্ষেত্রে আপনার ক্ষেত্রে আমি যা করতাম, মানে আমার ক্ষেত্রে এআই কী করতো, এয়ারফোর্স ফাইটার জেট টি শার্টকে প্রথমে প্রাধান্য দিত আর ফাস্টেবল টি শার্টকে প্রথমে প্রাধান্য দিত। মানে ওই যে ডিফল্ট সেটিংয়ে যখন এটা রেকমেন্ডেড যে জায়গাটায় থাকে ওইখানে টি শার্টকে প্রাধান্য দিত, কারণ ডিজাইন ও ভুল প্রোডাক্ট প্রিভিউয়ে অনেক সময় ক্লিক থ্রো কমে যেতে পারে, আর ক্লিক থ্রোই কিন্তু আমাদেরকে সেলটা এনে দেয়। কারণ সুন্দর ডিজাইন ও ভুল প্রোডাক্ট প্রিভিউ দেখায় ক্লিক থ্রো কমতে পারে। 3 নম্বরে যেটা আছে, আমরা অনেকেই কিন্তু ওই যে প্রোডাক্ট ইনেবল ডিসেবল একটা অপশন থাকে না, যেমন ধরেন ক্লক। আমার জানা মতে রেডবাবুলে ক্লক খুবই কম বিক্রি হয়, শক্স মাঝে মাঝে সেল হয়। তো ওই ক্লকটা আমরা অফ করে দিলাম, এতে কি হয়, রেডবাবুলেরও একটু প্রেশারটা কম যায়, তাই না? তো এইভাবে করতে হবে। এটা হচ্ছে 3 নম্বরে বলা হয়েছে যে প্রোডাক্টটা দেখা যাচ্ছে আপনার আটটা খুব কম আসছে, সেটা আপনি ডিসেবল করতে পারেন। ঠিক আছে, যেহেতু আমি F35 সার্টেন বা লেগিংসে খারাপ দেখায়, যেমন আমি অ্যাভিয়েশন কাজ করি, আমাকে বলছে তোমার F35 যে বিমান আছে সেটা লেগিংসে খারাপ দেখাবে। ঠিক আছে, হ্যাঁ, তো যেটা বলছিলাম যে লেগিংসে এটা খারাপ দেখায়। 4 নম্বরে আছে ট্যাগে কোয়ান্টিটি নয় রিলেভেন্স। বর্তমানে রেডবাবুলের সর্বোচ্চ 15টি ট্যাগ দেওয়া যায়, এই ট্যাগে আপনাকে রিলেভেন্স দিতে হবে। এখন যদি দেখা যায় যে আমার 10টা ট্যাগে রিলেভেন্স আমি শেষ করে ফেলছি, তাহলে আমার 15টাই দিতে হবে এমন কোনো কথা নাই। সো 50টা ক্যারেক্টারে রেডবাবুল নিজেই ইরিলেভেন্ট ট্যাগ স্প্যাম না করতে বলে, মানে স্প্যামটা রিমুভ করতে বলে। F35, যেমন আমি এভিয়েশনের ক্ষেত্রে বারবার F35 কথাটা আসছে, F35 লাইটিং টু এর ক্ষেত্রে ফাইটার পাইলট গিফট এই জিনিসগুলো দিতে বলা হচ্ছে। অ্যাভিয়েশন এনথস্ট স্টিলথ ফাইটার, এভাবে বায়ার ইন্টেন্ট বা সাবজেক্টে মিক্স করবেন না। এয়ারক্রাফট রেঞ্জ জেট কুল গিফট, এভাবে ইন্ডিভিজুয়ালি আমি কখনো 2টা ওয়ার্ডকে কিন্তু ট্যাগে কমা দেই না। ঠিক আছে, আমি ইন্ডিভিজুয়ালি দিতে বলি। আর এখন এ আসার কারণে বুঝতে পারছেন। সো 5 নম্বরে বলা হয়েছে টাইটেলে বায়ার সার্চ ফেজ ব্যবহার করে। খুব আর্টিস্ট টাইটেল না দিয়ে সার্চেবল টাইটেল দিন। তার মানে হচ্ছে
খারাপ, পাওয়ার ইন দি স্কাই, এই টাইটেলটা দিলে খারাপ দেখায়। ভালো হয় F-35 লাইটিং টু ফাইটার জেট অ্যাভিয়েশন পাইলট গিভ ডিজাইন। তার মানে এটা একটা সার্চেবল ইন্টেন্টকে হিট করে। ঠিক আছে, আমরা যখন ধরেন আমি তো এটা এভিয়েশন নিয়ে কাজ করছি, ধরেন আপনি একটা কার ডিজাইন করেছেন ইলাস্ট্রেশনে, তাহলে ওখানে থাকবে আই লাইক টু বাই দ্য ল্যাম্বরগিনি ব্র্যান্ডেড করবে। আপনি বলবেন যে স্মার্ট কার অর লাক্সারি কার আই উইশ টু বাই, তাহলে এটা কি সার্চ ইন্টেন্ট বা পারচেজ ইন্টেন্টকে হিট করবে, তখন কিন্তু এটা সেল হবে। হ্যাঁ, ফেস্টিভ্যালের ক্ষেত্রে দেওয়া হচ্ছে, এখানে বলছে হাউস্টন হোয়াইট লিনেন নাইট সামার ফেস্টিভ্যাল সেলিব্রেশন। টাইটেলও দেখে অ্যালগোরিদম ও বায়ার দুজনেই সাবজেক্টকে বুঝতে পারে। 6 ডেসক্রিপশন, শুধু গল্প নয়, বায়ার ইন্টেন্ট রাখুন। এবার যে ডেসক্রিপশনে বলছে, এক্সাম্পল দিচ্ছে, অ্যান F-35 লাইটিং টু ইন্সপায়ার্ড অ্যাভিয়েশন ডিজাইন ক্রিয়েটেড ফর ফাইটার পাইলট ফ্যান্স। এখানে যদি আপনি এনিমি ডিজাইন করেন, সো এনিমি ডিজাইনকে কিভাবে মানে ও সার্চেবল করবে কিভাবে, অলওয়েজ মাথায় রাখতে হবে। আমি আরও ডেমো দিই, কারণ আমি 2023 সালে যে পরিমাণ সেল করেছি এসবের অনেক ডেমো দিতে পারি। যেমন 2023 সালে আমি হঠাৎ মাথায় আঁকলাম যে একটা মানুষ কি এটা লিখতে পারে না যে গিফট ফর ইন্ডিয়ান আর্মি। বিশ্বাস করবেন না, আমি আজকে লিখেছি গিফট ফর ইন্ডিয়ান আর্মি। বাই গড, ডিজাইনটা ক্যানভার ছিল। ওইখানে কি ছিল জানেন, একটা AK-47 ছিল, আর হচ্ছে মাথায় AK-47 মাথায় একটা হেলমেট ছিল, আর ইন্ডিয়ার ফ্ল্যাগকে এইভাবে ছিল জিনিসটা, এইভাবে ইন্ডিয়ার ফ্ল্যাগটা, ওই চাকাটা মিডিলে, দেন এইভাবে ফ্ল্যাগটা ছিল আর কি, ওই যে গলায় টাই দেয় না এরকম, ওই রকম আকারে ছিল। আর উপরে আমি টাইটেল দিয়েছিলাম গিফট ফর ইন্ডিয়ান আর্মি। আজকে ছাড়েছি, পরের দিন সেল। তাও আবার কোথা থেকে পারচেজ হয়েছে? ইউকে থেকে পারচেজ করে মেবি ওটা ইন্ডিয়া পাঠানো হবে, কারণ যেহেতু ইন্ডিয়ান আর্মির জন্য গিফটটা। সো এইরকম বিষয় হয়েছে। কিছু কিছু জিনিস আমরা মানে ইনস্ট্যান্টলি মাথায় আনতে পারি। ঠিক আছে, 7 নাম্বার হচ্ছে প্রাইসিং বা মার্কআপ বেশি বাড়াবেন না। রেডবাবলে মার্কআপ 20% এর বেশি হলে বর্তমানে অতিরিক্ত মার্কআপ আর্নিংয়ের উপর এক্সেস মার্কআপ ফি প্রযোজ্য হতে পারে। তাই শপে আমি সাধারণত 15 থেকে 20% রেঞ্জে শুরু করতাম, বিশেষ করে কম্পিটিটিভ টি শার্ট ডিজাইনে। সেল পাওয়ার পরে টপ সেলারে মার্জিন টেস্ট করতে পারেন। আমি কিন্তু 47% দিয়ে রাখি। যাবগা, আমার কথা যে রেডবাবলে যদি একটা ব্যক্তি পারচেজ করতে আসে, আপনি কত পার্সেন্ট দিয়েছেন সেটা দেখবেন। হ্যাঁ, রেডবাবল 20% আপ মার্কআপ রাখলে রেডবাবল কেটে নিয়ে যাবে, সেটা নো প্রবলেম। বাট আমি যদি জানি যে ডিজাইনটা সেল হবে, তাহলে আমি বাড়িয়ে রাখতেই পারি। ঠিক আছে, 8 নম্বরে হচ্ছে আপনার অ্যানালাইটিক্স বা ট্রাফিক সোর্স দেখতে বলছে। ওকে, ট্রাফিক সোর্স আমরা দেখব, বাট আমি কাট করছি। হ্যাঁ, তো যেটা বলছিলাম যে ট্রাফিক সোর্স, রেডবাবলে আর্টিস্ট অ্যানালাইটিক ড্যাশবোর্ডে দেখা যায় মানুষ আপনার সব কিভাবে কি খুঁজছে। রেডবাবল আর্টিস্ট অ্যানালাইটিক্স, হ্যাঁ এটা দেখা যায়, কিন্তু আমারটাতে এখন বর্তমানে দেখা যাচ্ছে না, কারণ আমি গুগল অ্যানালাইটিক্সের কোড বসাইছিলাম, ওই যে UA। এখন বর্তমানে গুগল অ্যানালাইটিক্স আপডেট হওয়ার কারণে ওইটা আমার দেখাচ্ছে না, কেন জানি না, বুঝতে পারছি না। আর্টওয়ার্ক বেশি পারফর্ম করছে। প্রতি সপ্তাহে 3টা জিনিস দেখুন: ট্রাফিক সোর্স, টপ আর্টওয়ার্ক, টপ প্রোডাক্ট। যেমন F-35 আর্টওয়ার্কের ট্রাফিক আসে কিন্তু পারচেজ না আসে। ডিজাইন না বদলে আগে থাম্বনেইল বা ডিফল্ট প্রোডাক্টে প্রাইস, প্রোডাক্ট প্লেসমেন্ট টেস্ট করুন। তার মানে আপনার একটা ডিজাইন আছে, বাট সেটার যদি দেখেন যে লাইক ইন্টেন্টটা বেশি আসছে, তখন ওই ক্ষেত্রে প্রাইসটা রিডাক্ট করতে বলছে। হ্যাঁ, ট্রাফিক আছে কিন্তু পারচেজ না আসে, তখন ডিজাইন না বদলে আগে থাম্বনেইল বা ডিফল্ট প্রোডাক্ট প্রাইস প্লেসমেন্ট টেস্ট করুন। মানে ওই যে ডিফল্ট যে রিকমেন্ডেডটা আছে সেটা চেঞ্জ করে দেখতে বলছে। ঠিক আছে, আপনারা করবেন, আমিও সাথে সাথে শিখবো, আমিও করার ট্রাই করব। আপনার সব 2টা মাইক্রো নিচে ভাগ করুন। যেমন এভিয়েশন ফেস্টিভ্যাল 2টা করুন, দুটোই করেন, তাই র্যান্ডমভাবে মিক্স না করে ভিজুয়ালি 2টা ক্যাটাগরি বা কালেকশান স্টাইলে রাখুন। যে কালেকশান বিষয়টা আসলে ইম্পর্টেন্ট। যেমন ধরেন যে আপনি হঠাৎ ফাইটার জেট ছাড়তে আপনি কার ছাড়তে শুরু করেছেন, সো সেক্ষেত্রে কার বা লাক্সারি কারের কালেকশানটা আলাদা করতে হবে। আপনারা অবশ্যই বুঝছেন যে কালেকশান বিষয়টা আসলে কি। যারা জানে তারা কালেকশান মানে হচ্ছে ডিজাইন ইন্ডিভিজুয়ালি ভাগ করে রাখা। তখন একটা ব্যক্তি যদি কারের ফোল্ডারে ঢুকে, সে কারের অন্যান্য মডেলগুলো দেখতে পাবে। এখন যেমন
এখন আপনি আমি আমার কথা যদি বলি তো এয়ারফোর্সে তো হেলিকপ্টার আছে, ফাইটার জেটও আছে। এখন দুইটা যদি এক জায়গায় রাখি তাহলে হবে না। সো আমি কমব্যাট হেলিকপ্টার নামে একটা ফোল্ডার করছি, অ্যাভিয়েশন জেট নামে একটা ফোল্ডার করছি, কার্গো জেট নামে একটা ফোল্ডার করছি, মানে জেটেরও তো ভাগ আছে, বম্বার বিমারও নামে আলাদা একটা ফোল্ডার করছি। সো ফাইটার প্লেনের যেমন ভাগ আছে ফোল্ডারেরও ভাগ আছে। নিস ওটাই নিস এয়ারফোর্স, কিন্তু দেখেন কার্গো জেট আলাদা, কমব্যাট হেলিকপ্টার আলাদা, তারপর আপনার হচ্ছে রিফিউলিং জেট আলাদা। রিফিউলিং মানে যারা হচ্ছে কমব্যাট এয়ারক্রাফটের তেল রিফিউলিং করে ওটা কিন্তু আলাদা। রাডারের এয়ারক্রাফট আলাদা, রাডারের হেলিকপ্টার আলাদা, রেস্কিউ টিমের হেলিকপ্টার আলাদা। সো ইন্ডিভিজুয়াল হলে আপনাকে ক্যাটাগরি আলাদা করতে হবে। আচ্ছা, দেন 10 নাম্বারে আসছে ফেস্টিভ্যাল ডিজাইনের জন্য টাইমিং খুব ইম্পর্টেন্ট। ইয়েস, টাইমিংটা কেন ইম্পর্টেন্ট? যেমন ধরেন এখন আগস্ট মাস চলছে, এখন কিন্তু আপনি আগস্টের ডিজাইন করলে হবে না বাবা, এখন আপনাকে করতে হবে সেপ্টেম্বরের ডিজাইন। ঠিক আছে, সেপ্টেম্বরের ডিজাইন করতে হবে। লন্ডনের অমুক স্টেটে কি কনসার্ট আছে, ফ্রান্সের অমুক স্টেটে অমুক সিটিতে কোন কনসার্ট আছে, সেই কনসার্টের ডিজাইন আপনাকে বানাতে হবে। আমি বানাই, কিন্তু আমি বলবো না কীভাবে বানাই, না তো আপনি শিখে যাবেন, আপনি ইনকাম করবেন, হবে না। ঠিক আছে, ইভেন্ট ডেট আমার সেল চলার মতো আছে। আচ্ছা, ইভেন্ট আমি প্ল্যানার ওয়ার্ক ফর ফেস্টিভ্যাল ডিজাইনের জন্য সাধারণত অ্যাপ্রোচ নেব। ইভেন্ট ডেট 30 to 60 আগে রিসার্চ করতে হবে, আপলোড ইভেন্টের আগে পিন্টারেস্ট ইউটিউবে প্রমোশন করতে হবে। আচ্ছা, আমার জন্য রেকমেন্ড রেডবাবল সেট আপ। স্টোর ল্যাঙ্গুয়েজ ইংলিশ দিতে হবে, মেন নিস অ্যাভিয়েশন দিতে হবে, মেন প্রোডাক্ট টি শার্ট, এখন থেকে টি শার্ট দেবো। সেকেন্ডারি স্টিকার পোস্টার দিতে হবে, মার্কআপ 15 থেকে 20% দিতে হবে, ট্যাগ 15 হাইলি রিলেভেন্ট দিতে হবে, টাইটেল বায়ার সার্চ বেস দিতে হবে, ডেসক্রিপশন সাবজেক্ট প্লাস অডিয়েন্স প্লাস প্রোডাক্ট ইন্টেন্ট দিতে হবে। ডেসক্রিপশনটা মানে সাবজেক্ট প্লাস অডিয়েন্স, মানে কোন ধরনের অডিয়েন্স ওকে চাচ্ছে। আচ্ছা, আমি এটা স্ক্রিনশট নিয়ে নিই, না তো পরে পাবো না। আপনাদের সাথে কথা বলতে বলতে স্ক্রিনশট নিয়ে নিলাম। দেন হচ্ছে ম্যাক্সিমাম 15। আচ্ছা, ডেসক্রিপশান বললাম, ডিফল্ট ভিউ ম্যানুয়ালি চুজ বেস্ট লুকিং প্রোডাক্ট, মানে আপলোড করার সময় আপনার চোখে যে পণ্যটা বেস্ট মনে হবে সেইটা রেকমেন্ডেশনে রাখবেন। অ্যানালাইটিক্স রিভিউ উইকলি, মানে উইকলি আপনাকে এটা চেক করতে হবে। আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় অ্যাভিয়েশনের ক্ষেত্রে ইউএসএএফ মিলিটারি ইন্সপায়ার স্কোয়াড্রনস লোগো ইত্যাদি ট্রেডমার্ক কপিরাইট আইপি রুলস আলাদা হতে পারে, তাই অফিসিয়ালি লোগো করা যাবে না। তো এই ছিল এআই আমাকে গাইডলাইন দিল, আপনাদেরও আমি গাইডলাইন দিলাম এআর ইনস্ট্রাকশন অনুসারে। এখন ফ্রিল্যান্সিংয়ে আসলে অনেক টাকা আছে, ফ্রিল্যান্সিং বিষয়ে কিছু কথা বলে নিই। এখন আমি একটা জিনিস এতদিন ধরে বুঝে গেছি যে আসলে এক একটা বিষয়ে এক একজন কাজ করে। রেডবাবলের আর একটা হাস্যকর বিষয় হচ্ছে যে এক আপু ধরেন কারের ফ্রন্টই ডিজাইন করছে, মানে কারের ব্যাক পার্ট আর ফ্রন্ট পার্ট, ওরও সেল আছে। একজন ভিন গ্রহে শুধু বিভিন্ন গ্যালাক্সি ইন্টেন্ট সার্চ করছে। সো আসলে এই জিনিসটা হচ্ছে কি ইউটিউবের ভিডিওর মতো। ইউটিউবের ভিডিওতে কী হয়, আচ্ছা ইউটিউবের কাছে কিন্তু কোনো ইনফরমেশন নেই, তাহলে কি করছে, রেহানের কাছ থেকে ইনফরমেশন নিয়ে আবুলকে দিচ্ছে, আবুলের কাছ থেকে ইনফরমেশন নিয়ে করিমকে দিচ্ছে। ঠিক আছে, তার মানে কি ওর ইনফরমেশনটা আবার ও শুনছে কেন? যেমন আপনি আমার ইনফরমেশনটা কেন শুনছেন? আপনি ইউটিউবে কেন এসছেন? আমার ফেস দেখতে? নো, আপনি এসছেন ইনফরমেশন গ্যাদার করতে। তার মানে এই ভিডিওটা কি, মানে ভিডিওটা হচ্ছে একটা প্রোডাক্ট। কার জন্য? এটা ইউটিউব কি করেছে, ফ্রি সোর্সিং করছে। কার জন্য? আপনার জন্য। কার কাছ থেকে? আমার কাছ থেকে। আমি কেন বলছি? বিকজ আই নো বেটার। তার মানে আপনি ভিডিও বানাতে পারেন, বাট এটা কখন? যখন আপনি ওই বিষয়ে বেটার। সো আমাকে প্রথমেই রেডবাবল বলেছে প্রথমেই যে তুমি ডিজাইন সেটা করবা যেটাতে তোমার মন লাগে, মানে তোমার যেটা ভালো লাগে।
এখন আপনার বিড়াল ভালো লাগে না, আপনি বিড়ালের ডিজাইন করছেন, এ হবে না ভাই। সো আমার শুরু থেকেই পাইলট হওয়ার ইচ্ছা, সো আমি অ্যাভিয়েশনকে বেছে নিয়েছি, অ্যাভিয়েশনে ডিজাইন দিই, বাই গড সেলও আছে। এমনকি অ্যাভিয়েশন ডিজাইন অ্যাডোবে স্টকেও দিই, মানে প্লেনই দিই, অন্য কিছুই দিই না। অ্যাডোবে স্টকে বলেন, শাটার স্টকে বলেন, অ্যালামাইতে বলেন। তবে অ্যালামাই, অ্যাডোবে স্টক, শাটার স্টকের জন্য যদি আপনাকে কাজ করতে হয় তাহলে আপনার প্রফেশনাল মানের ক্যামেরা লাগবে, লেন্সওয়ালা, যেটা আমি এখনও পারিনি। যদি কখনও লেন্সওয়ালা ক্যামেরা কিনতে পারি তখন আরও ভালো ভালো স্টক সাইট যেগুলো আছে সেগুলোতে কাজ করব। কারণ মানে আমি একটা ভিডিও দেখেছিলাম, তার মাসে 1 মাসের আয় সমস্ত স্টক ফটোগ্রাফি ওয়েবসাইট মিলায়া $500 হবে। তার মানে হাতে আপনার একটা ক্যামেরা থাকবে এবং আপনি ওই স্টক সাইটে অ্যারাউন্ড 6000 পিকচার আপলোড দেবেন, আপনি বসে থেকে $1000 আয় করতে পারবেন, গ্যারান্টেড। সো এই হচ্ছে স্টক সাইটের বিষয়। এখন আপনাকে আমি থিওরিটা বোঝাই ফ্রিল্যান্সিং জগতের। ধরেন একজন গ্রাফিক ডিজাইনার লোগো কন্টেস্ট করে, ও অন্যদিকে ধ্যান দেন, ও কিন্তু লোগো কন্টেস্ট করেই ডলার আর্ন করছে freelancer.com থেকে। একজন ফাইবারে ইমেল মার্কেটিং করছে, সে অন্যদিকে আর তাকায় না, ও ইমেল মার্কেটিং করেই মাসে 2 লাখ টাকা আয় করছে। সো একজন অ্যাফিলিয়েট মার্কেটিং করছে অ্যামাজনের, সে অন্য কিছু দেখছে না, ওই বিষয়েই জানছে। আমিও অ্যামাজনে অ্যাফিলিয়েট মার্কেটিং করি, কিন্তু আমার $3 আর্ন হয়েছে, তাও আবার 3 বছরে। তার মানে তাদের আর আমার মধ্যে অনেক ডিস্টেন্স। তারা কিভাবে অ্যাফিলিয়েটিং মার্কেটিং করে, তারা একটা লিঙ্ককে পারচেজ করে এবং আরও কিছু প্রিমিয়াম টুল অ্যাড করার বিনিময়ে তাদের অ্যামাজন থেকে সেল আছে, কমিশন অর্জন করে। তার মানে অ্যামাজনে সেলারও হ্যাপি, যে সেল করিয়ে দিচ্ছে সেও হ্যাপি। আবার দেখেন এখন বর্তমানে মার্কেটে ইথিক্যাল হ্যাকিং চলছে, সে ইথিক্যাল হ্যাকিং করে মাসে 10 লাখ টাকা আয় করছে, সে অন্যদিকে দেখাচ্ছে না। বাট আমি আপনাদের বলবো যে আপনি যদি ফ্রিল্যান্সিং, যেহেতু ভিডিওটা ফ্রিল্যান্সিং ডিপার্টমেন্টে পড়ছে, ফ্রিল্যান্সিং জগতে আমিও ভাইয়াটার নাম ভুলে গেলাম, সবচেয়ে কম বয়সে, মানে উনি, ও মনে পড়ছে, নীল নাফিস, ভিডিও এডিটর, বাংলাদেশের টপ ফ্রিল্যান্সার। কিন্তু এত অল্প বয়সে যদি কেউ গেইন করে থাকে তা আমার মনে হয় সেটা নীল নাফিস। ওনার একটা ভিডিও দেখলে আপনি ওনার প্রেমে পড়ে যাবেন। তো ওনার ভিডিও দেখার দাওয়াত দিয়ে আমি আমার বর্তমান ভিডিওটা বন্ধ করছি। যেখানেই যাবেন না কেন আপনি মনে রাখবেন যে আপনার জীবনটা অন্য কারোর জন্য, আপনার জন্য ভ্যালুয়েড না হতে পারে, অন্য কারোর জন্য ভ্যালুয়েড হতে পারে। আর অবশ্যই ভাই বোনদের বাসায় মাসে একবার হলেও যাবেন, কারণ যখন এক ভাই তার ভাইয়ের বোনের বাসায় যায় তখন বোন কিন্তু ইন্টারনালি অনেক হ্যাপি হয়। এটা আপনারা জানেন না, বাট আমি ফিল করতে পারি। সো আমি আমার ফুফুর বাসায় যাই, কারণ আমার ফুফুর বাসায় আমার বাপ যায় না, এই জন্য আমি যাই। আর যদি আপনি আপু হয়ে থাকেন, আপনার চাস্তো ভাইয়ের সাথে যদি আপনার রাগারাগি হয়ে থাকে, সে রাগটা ভেঙে আপনি যাবেন, বা আপনার ভাবির সাথে। এটা একটা ইন্টারনাল কমিউনিকেশন বিল্ড করে, এটা এনার্জি দেয় যে হ্যাঁ আমরা সর্বদা একা থাকব। কারণ আপনি যে কোনো সময় মারা যেতে পারেন, এই জিনিসটা আপনাকে ফোর্সটা ক্রিয়েট করতে বাধ্য করবে। আপনি যদি আজকে ভাবেন যে কালকে আমি মারা যাব, আজকে আপনি কোনো কিছুই পরিকল্পনা করবেন না, এমন একটা বিষয়। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন।